নমস্কার বন্ধুরা, নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন। আমিও শারীরিকভাবে ভালো আছি, সেটার প্রমাণ হচ্ছে আমি এতক্ষণ ধরে উপরেতে ছিলাম। মানে রং মিস্ত্রিদের সাথে বিশাল ঝামেলা হলো মানে আমি ওদের বারবারই বলছি আমার পদ্ম গাছ আমি সরাবো না, তোমরা ওইভাবে ব্যালেন্স করে যেভাবে হোক কাজটা করো, এবং আমার পদ্মের গাছে যেন কোনো রকম কিছু ড্রপ ফপ কিছু না পড়ে। আজকে উপরেতে আমি গিয়েছি, আমি ভেবেছিলাম ছাদ থেকেই ব্লগটাকে শুরু করবো। ও বাবা, গিয়ে দেখছি 2-3 ড্রপ রং ফেলে দিয়েছে। সেই নিয়ে খুব ঝামেলা হলো। সেই এতক্ষণ ধরে সেগুলো সব পরিচর্যা চললো। এক্সপার্টকে ফোন করলাম, তিনি বললেন যে সদ্য করেছে, অসুবিধা হবে না, তুলে নিন, ছেঁকে নিন। সমস্ত জল আবার বদলে দিলাম, মানে যেটাতে পড়েনি সেগুলোও সব বদলে দেওয়ার পরেতে ওদের সাথে হেভি তর্জা করার পর ওরা বলছে যে ও দিদি এবার আমরা একটু খাবো, আপনি এবার নিচে যান। তার আগে হয়ে গেছে, কিন্তু আমি খুব রাগারাগি করেছি। করে নিচে এলাম, নিচে এসে তারপরে আমার নিজেরও মানে ছাতি ফাতি শুকিয়ে গেছে আর কি, একটু জল টল খেয়ে তারপর মনে হলো যে না এবার একটু ব্লগটা শুরু করা যাক। বাপরে বাবা, এখন আলপনা দিয়ে আবার উপরে গেছে। ওদের খাওয়া হলে আবার আমি উপরে যাব। জানি না, পদ্ম গাছ মা লক্ষ্মীর গাছ, আবার সেই গৃহে মা লক্ষ্মী অবস্থান করেন না যে গৃহে এত অশান্তি। কিন্তু আমি ঠিক কিভাবে ব্যালেন্স হচ্ছে ব্যাপারটা জানি না। পদ্ম গাছ বাঁচাতে কি পরিমাণ ঝগড়া অশান্তি করলাম এতক্ষণ ধরে আমি, বাপ রে বাপ। তোমাদের এখনই কি দরকার ছিল? তোমরা শীতকালে কেন আসনি? আমার শ্বশুরমশাই তো সেই কবে থেকেই তোমাদের খবর দিচ্ছে। তোমাদের তো আমি তখন থেকে বলছি যে আমার ওপরে কিন্তু পদ্ম আছে, পদ্ম আছে, তোমরা কেন পৌষ মাঘে এসে কাজটা করলে না? তখন তো আমার পদ্ম গাছের ব্যাপার ছিল না। হ্যাঁ, তো এই তো সে বক 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 করতে 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 তারপর সে কাজও করতে চলছে, মুখও চলছে, এই করে শেষ পর্যন্ত ওরে বাপ রে বাপ। এখন আলপনা দিয়ে উপরে আছে, বাকি কাজটা আলপনা দিয়ে করে নিতে পারবে। ক্লান্ত হয়ে গেছি ঝগড়া করে। কিন্তু গাছগুলো ঠিক আছে, মানে সার্ভাইভ করে যাবে। তখন দেখেছিলাম পুরো মাথা খারাপ হয়ে গেছিল, পুরো মাথা খারাপ হয়ে গেছিল, মানে গেল আমার গাছগুলো গেল। একটাতেই দেখেছি, একটা গামলাতেই, কিন্তু আরেকগুলো তো দেখতে পাচ্ছি না। আমার মনে হচ্ছে সেটা বোধহয় ডাইলুট করে গেছে। তারপরে বোঝা গেল যে না, একটাতেই পড়েছে। তো যাই হোক, গাছটা বাঁচবে, এইটাই হচ্ছে। প্রাণে জল এসছে, আবার জল তেষ্টা পাচ্ছে। এখন সব ঠ্যাং গুলিয়ে কাজ শুরু করেছে আবার। এরা সব এখন কাজ শুরু করেনি, এরা খাবে। কিছুটা কাজ বাকি আছে, ওইটুকু মিটিয়ে দিয়ে ওরা সব খাবে। কি গো, নেমে যাচ্ছে কেন? আর নামতে গেলে শরীর ছিল না, এই দিক দিয়ে নামতে হবে। ও কাজটা করছে আর কিছু। এই এক ঠিক আছে, দরজা বন্ধ করে দিই। বন্ধ করে দিলাম গো। আমার এই পেস্টিং চুড়িগুলো না, যেটা বুঝতে পারছি এর মধ্যে এই চুল আটকে যাচ্ছে, মেয়ের মাথায় একটু হাত বোলাছিলাম, চুল আটকে যাচ্ছে, ওই লেপের সুতো আটকে যাচ্ছে। তার মানে ওই যেটা হয় সোনার চুড়ি দিয়েও পেস্টিং তো একই প্রবলেম, উঠে যাবে। কালকে রাত্রে পড়েছি, আজকেই যখন তিনি এমনভাবে জানান দিচ্ছেন উঠে যাবে। এটা মাঝে মধ্যে ওই অকেশনালি পড়তে হবে, নিয়মিত পড়ে থাকার জন্য এটা নয়। তবে যখন ভেবেছি যে আর একটা কিনে রাখবো মাঝে মধ্যে পরবার জন্য, তখন সেটাও আজকে আমি ভেবেছি যখন সেটা কিনতেই যাব। আমি ওই ওপর থেকে ফিরে আসি চান করে, তারপর আজকে দিনেই বেরোবো। কারণ বুম্বাদা আসার পর আজকে আমরা ওই প্রধাননগরে যাব, কাকিমার জন্য বেশি কিনেছি সেটা দিতে। তাই আগে ভাগেই আজকে মানে চানটা করে নিয়ে মেয়েকে খেতে দিয়ে পুজো করে নিয়ে আমি বেরিয়ে যাই। কালকে আমি রিক্সা ভাড়া বাঁচিয়েছি হচ্ছে 40 টাকা, টোটো ভাড়া বাঁচিয়েছি 20 টাকা। এখান থেকে বাঘাযতীন পার্ক এখন 20 টাকার কমে রিক্সায় উঠলে নেয় না তারা, মানে 20 টাকাই মিনিমাম। তা সেটা হলে তো যাতায়াতে আমার 40 টাকা বেঁচেছে, আর টোটো হলে 10 টাকায়, সুতরাং 20 টাকা। তো আজকেও আমি যতদূর আমার মনে হয় আমি 20-40 টাকাই বাঁচাতে পারবো, কারণ আমি যেখানে যাব সেখান থেকে কিনে নিয়ে দেবে আসবো। তো তবে কি জানেন তো, দুপুরবেলা ওই দোকানগুলো সমস্ত বন্ধ থাকে, একটু বিকেল করে যেতে হবে। তো দেখি বুম্বাদা যদি বলে যে বিকেলে বেরিয়ে যাব, ওখানে যাওয়াটাই আসল কথা, কারণ এটা তো কাল কিনলেও হবে। তা এই জিনিসটা কিন্তু আমি নিজে উপহার দিচ্ছি। আমার শ্বশুরমশাই, আমার মা আমাকে নববর্ষে, এটা তো আমার জন্মদিনেরও মাস, তা সুতরাং তারা যদি কিছু দেয় বা টাকা পয়সা বা নিজের জন্য যেটা খরচা করব সেগুলো দিয়ে কি করব সেটা এখনো জানি না। তবে আমি নিজের জন্য প্রত্যেকবার নববর্ষে কিছু না কিছু কিনি, এইবারে এইটা কিনছি। বাড়ি থেকে বেরোলাম হচ্ছে ওই মা সন্তোষী জুয়েলার্স যেটা, সেখানে যাওয়ার জন্য। ওদের না দুপুর থেকে দোকান থাকে বন্ধ বিকেল পর্যন্ত। ইচ্ছা করে আমি বিকেল করেই বেরোচ্ছিলাম,
কিন্তু ওই বেরোনোর আগ দিয়ে দেখলাম আকাশটা বেশ খারাপ করেছে, যখন তখন বৃষ্টি নামবে সেটা বুঝতে পারছিলাম। আর বেরোনোর আগ দিয়ে আর একটা জিনিসও হলো, সেটা হচ্ছে আমার হাজবেন্ড আমাকে বললো যে দেখো তুই এমন কিছু কিনো না যেটার কোনো রিসেল ভ্যালু নেই। তার মানে ও পলা, ওই পেস্টিং পলাগুলো কিনতে আমাকে বারণ করছে বকলামে। এর আগে ওই পলার নেকলেস, সোনার নেকলেস নিয়ে আমি খুব মেতেছিলাম, সেই সময়টায় বুম্বাদা কিন্তু আমাকে এটা বারণ করেছিল। এমনিতে ও খুব একটা আমাকে কোনো কিছু নিয়ে টোকে না বা বাধা দেয় না, কিন্তু যখন দেয় তখন খুব সুচিন্তিত মতামত থাকে যেহেতু, সেটা আমি না একটু আটকে যাই। কাজেই আমার এই বেরোনোর আগ দিয়ে তাহলে আমার তখন মনে হচ্ছিল একটু আগে বেরোলেই হতো, কারণ মা গীতা জুয়েলার্স তো অনেকক্ষণই খোলা থাকে, ইনফ্যাক্ট সারাক্ষণই খোলা থাকে, কিন্তু ওই সন্তোষী জুয়েলার্সটা একটু বন্ধ হয়ে যায়। তো যাই হোক, ঠিক আছে, এই সময়টায় বুম্বাদা এসেছে, যা কিছু হয় ঈশ্বরের ইচ্ছাতেই হয়। আমি যদি দুপুর দুপুর বেরিয়ে যেতাম তাহলে বুম্বাদার দেখা পেতাম না। এখন বুম্বাদা ঢুকে গেছে, ওর সাথে একটু আলোচনা করে নিলাম। তা যে আমাকে বললো এই সমস্ত জিনিস আমার দ্বারা তো কোনোদিনও বিক্রি করা হবে না, বা তোমারও প্রয়োজনে বিক্রি করা প্রয়োজন পড়বে না, কিন্তু এমন কিছু কিনো না যাতে ভবিষ্যতে কখনো দৈব দুর্বিপাকে যদি সেল করতে হয় সেটার কোনো ভ্যালু তুমি পাবে না। তাই পেস্টিং পলাগুলো সেইটাই বোধহয় হবে, যে কোনো ভ্যালু সেরকম ভাবে পাওয়া যাবে না। তা সেই জন্যই আমি আপাতত একটু বাতিলই করছি, এবং এত দেরি করে যাচ্ছি তা সত্ত্বেও গিয়ে দেখলাম যে সন্তোষীমা জুয়েলার্স বন্ধ। তো ঠিক আছে, পাশের ইয়েতেই চলে গেলাম, ওই কি বলে মা গীতা জুয়েলার্সেই চলে গেলাম। আংটি কিনলাম, খুব সুন্দর টুপুরের হাতের আংটির একটা মাপ নিয়ে এসেছি, কারণ আমার আংটিগুলো কোনোটাই ওর হয় না। আর টুপুরের আংটি পরতে টুপুর খুব ভালোবাসে, জানেন তো। তো সোনার আংটি আছে কটাই, যে এটা হচ্ছে আমার বেটির আংটির মাপ। আন্দাজে নিয়ে আসলে ওর আংটি কখনো হয় না, সব সময়ই বড় হয়। তো যাই হোক, এই একখানা গাছ দেখলাম সুভাষপল্লীর মধ্যে, এই সময়টা তো পাখিগুলো সব বাড়ি আসছে, বাপরে বাপ, পাখির আওয়াজে নিচে দাঁড়ানো দায় আর কি। এখন চতুর্দিকে গাছপালা কমে গেছে, ওরাই বা কোথায় যাবে। এখন রাস্তা যদি বাড়াতে হয় তাহলে হয়তো এই গাছটাও নিহত হবে। জানি না প্রকৃতির ভারসাম্য তখন কিভাবে রক্ষা হবে। ইনফ্যাক্ট একটা গাছের উপরে তো নয়, মানে প্রকৃতির ভারসাম্য ব্যাহত হচ্ছে, আরো কিছুটা হবে, পাখিগুলো গৃহহারা হবে, আর কি বলবো। তো এই যে সন্তোষীমা জুয়েলার্স বন্ধ, তাই জন্য এখানে চলে এলাম। প্রথমে একটুখানি দেখছিলাম পায়ের তোড়া, টুপুরকে কিনে দেবো ভেবেছি। নববর্ষে ওই একটা কিনে দিয়েছি টুপুরকে ইতিমধ্যে, একটা টি শার্ট। এর বাইরে ভেবেছি এই একটা কিছু রূপোর জিনিস দেওয়া যায় কিনা। এদের কাছে যে কি সুন্দর সুন্দর রূপোর তোড়া, এই যেটা যে আমার এত পছন্দ হয়েছিল, কিন্তু আমার বাজেট এত বেশি ছিল না। এটা ৬,০০০-এর ওপর দাম। আমি আসলে এত টাকা নিয়ে যাইনি মানে এত টাকা দিয়ে কিনবো সেটা আসলে ভাবিনি, কিনলে কেনাই যেত। আর কি জানেন তো, পাশের এটিএমটা না খারাপ, SBI এটিএমটা, তো যার ফলে আর হলো না আর কি আমার এইটা কেনা। তবে টুপুরের জন্য আংটি এইটা পছন্দ করেছি। আর দেখতে গিয়ে আমাকে একটা আংটি দেখালো, এত পছন্দ হয়ে গেল, এই যে এটা, এই যে এটা এত পছন্দ হলো যে না কিনে আর থাকা গেল না। আর তারপরে কিনলাম হচ্ছে একটা নোয়া, অর্থাৎ লোহা বাঁধানো। খুবই ভালো লেগেছে সত্যি কথা, কিন্তু আমার পায়ের তোড়াগুলো কেনা হলো না, সেটা খারাপই লাগছিল। আসলে এইটুকু কিনেই আমার রেস্তো শেষ। পায়ের তোড়াটাই পরে কয়েকদিন পর গিয়ে আমি ভেবেছি কিনে আনবো, টুপুরের জন্য কিনবো, নিজের জন্যও কিনবো। জন্মদিনে টাকা পাবো না, তখন সেই টাকা দিয়েই কিনবো। তো এখন আলটিমেটলি বাড়িতে আসছি, আর প্রচন্ড ধুলো, মানে ধুলোয় ধূসরিত অবস্থা। তাড়াতাড়িও ফিরতে হচ্ছে। এই সময়টাতে বোম্বাদাকে আমি ভাত দিয়ে আসিনি, আমি শুধু চা দিয়ে এসেছি। ও বলেছে ঠিক আছে, ও সহজ শেয়ার বাজারের কন্টেন্ট করবে সেই রকম সময়ই আর কি আমি বেরিয়ে এসেছি। তার আগে আমার সাথে একটু কথা বলেছে, সেখানেও খানিকটা সময় ওর গেছে। তো এখন একটু হাত পা চালাচ্ছি, মানে তাড়াতাড়ি, যাতে করে লোকটাকে পৌঁছে নির্দিষ্ট সময় ডিনারটা দিয়ে দিতে পারি। তারপর সেটা হয়ে যাওয়ার তারপরে আমরা যাব নবরুণদাদের বাড়িতে। তো সব মিলিয়ে মিশিয়ে বোম্বা দাদা কন্টেন্ট রেডি করবে, তারপরে আপলোড করবে, সব মানে ডিনার করবে। তারপরে যেহেতু যাব, একটু তো সময় লাগবেই, কিন্তু আমার আগে বাড়িতে পৌঁছানো দরকার, লোকটাকে আগে আমার খেতে দিতে হবে। তো যাই হোক, এসেই মানে মেয়ের হাতে পরিয়ে দিয়েছি। দেখুন সুন্দর লাগছে কিন্তু দেখতে, তাই না? ছোট্ট ছোট্ট হাতে ভালোই লাগছে। তো যাই হোক, এখন আপাতত একটু বাইরে গিয়ে বসি, কারণ হয়ে গেছে। বুম্বাদা এখন এডিটিং করছে, মানে এডিটিং করা মানে কি, ওই আপলোডিং এ বসিয়েছে আর কি। আর নিজের শরীরটা খুব একটা ভালো নেই বুম্বাদার, যার ফলে আলিদাকে খবর দিয়েছে, আলিদা আমাদেরকে নিয়ে যাবে। তো এখন আলিদা কখন আসে সেটার জন্য এখন অপেক্ষা করতে হবে। মধ্যবর্তী সময় একটু সবুজ চা খেয়ে নিয়েছি, কিন্তু আর এক কাপ পেলে হতো এই সময়টায় মনে হচ্ছে।
থেকে ফিরে এসে লোকটা এতটাই টায়ার্ড হয়ে গেছে যে গাড়ি চালিয়ে অনেকটা দূর আমাদের বাড়ি থেকে প্রধাননগর, ভেতর দিয়ে গেলে হয় কিন্তু না, বড় রাস্তায় যাবে, সেজন্য যেতে চাইছে না। আলিদাকে খবর দেওয়া হয়েছে, আলিদা আসবে 8টার সময়। তো কালকে আবার টুকুরের পরীক্ষা কেমিস্ট্রি, তাড়াতাড়ি ফিরতে পারলে হতো, কিন্তু ঠিক আছে যাবোই যখন, অন্তত 9:30 তো বাজবেই ফিরতে। শোকের বাড়িতে খুব একটা বেশিক্ষণ থাকতে চাই না আমি, মানে খুব কষ্ট হচ্ছে আমার আর কি। মানে এই কাকিমার জন্য এই যে যাচ্ছি, সম্ভাবনাটা যে মানে আমি যাচ্ছি ওই বাড়িতে কাকিমা ছাড়া ঢুকছি, ব্যাপারটাই আমার কাছে খুব বেশি পেইনফুল। কিন্তু ঠিক আছে, যেতে হবে, একটু সামাজিকতা, লৌকিকতা, ঠিক আছে যেতে হবে। আমরা তো 9 মাসে 6 মাসে দেখা হতো, কথা হতো, আমাদেরই এত খারাপ লাগছে। 2 ছেলে, 2 বৌমা, 2 নাতনি, মানে তাদের যে কি অবস্থা। মহুয়াদিকে নিয়ে সবাই বেশ কথা টথা বলছেন, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা দেখছি, কিছু কিছু মানুষ যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার নন তারাও মানে প্রবাসী ঘরকন্যার যে মহুয়াদি তাকে নিয়ে কথা বলছেন। এই যে সমস্যাটা এবার আরো বাড়বে, এই যে বিভিন্ন জায়গা, মানে খুব কমফোর্টেবলি ইন্ডিয়ানরা চাকরি করতো তো এতদিন, ট্রাম্পের সরকার এসছে না, লোকটার বাদামি চামড়ার উপর এত রাগ, এত ঘৃণা, মানে স্বচ্ছন্দের একদম 12টা বাজিয়ে ছেড়ে দেবে। এবারে এই ভদ্রমহিলাকে নিজের হাজবেন্ডকে প্রায় প্রায় ছেড়ে দিতে হবে, বেঁচে থাকতে গেলে, সন্তানদের ভালো রাখতে গেলে এবং চাকরিটি বজায় রাখতে গেলে যেতেই হবে। যদিও তিনি এখন যা প্রবাসী ঘরকন্যা থেকে উপার্জন করেন তাতে তাদের সংসার হয়তো বা চলে যাবে, কিন্তু প্রবাসী ঘরকন্যাটা যে জন্য, সেটা হচ্ছে হাজবেন্ডের চাকরি সূত্রে সেখানে যাওয়া, সেইটাই বহাল রাখতে গেলে এবার অনেক বেশি স্ট্রাগল করতে হবে। কমফোর্ট জোন মানে ছিন্ন ভিন্ন করে দেবে এই লোকটাই, ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প। এক এক সময় এক এক রকমের জীবনের মানে গতিপথ বদলায়, নদী বাঁক নেয়, সবের সাথেই মানুষের অ্যাডজাস্ট করে নিতে হয়। তবে সেখানকার জীবনযাপন তো আমরা করতে পারিনি, আমরা করিনি, কাজে কেন ভদ্রমহিলা ওভাবে রিয়াক্ট করছেন এখান থেকে, এত দূর থেকে ভারতীয় অবস্থায় বসে থেকে ঠিক বলা যায় না। তবে এটা ঠিক যে এইরকম জিনিস কন্টেন্ট না করলেই ভালো। একটা পরিণত বয়স্কের মানুষ তো, মানে ওনার যারা দর্শক, প্রত্যেকটা মানুষ মানে ছাপড়ি দর্শক যেটাকে বলে, সেটা তো ওনার নয়। ওনার খুব একটা বয়সে পৌঁছে যাওয়া মানুষ, অধিকাংশই যেটা তার দর্শক, তারা জিনিসগুলোকে ভালোভাবে নেবেন না, শুধু শুধু একটা কন্ট্রোভার্সি তুলে দেওয়া। আর এটা উনি জানেন না তা নয়, কিন্তু ইচ্ছা করেই করেছেন। কি যে হচ্ছে না ইউটিউবেতে বুঝি না বাবা। এত ভালো একজন পজিটিভ কন্টেন্ট ক্রিয়েটার, সেও কিনা এরকম করে কন্ট্রোভার্সি চাইছে, জানি না। আর একটা কথাও জানেন, যখন ওই যে আরেকটা চ্যানেলের সঙ্গে ঝামেলা হয়েছিল না, মৈনাক চন্দ্রিমার চ্যানেলটা, আমি এই পরিবারটাকে একদমই চিনি না, হালি শহরের পরিবারটি, মানে মানিকবাবু তথা ইউটিউবের মাধ্যমে যেটুকু ওরা দেখায়, ওরা এডিট করে, যতটুকু ওরা দেখাতে চায় ততটুকুই আমরা দেখি। তো তার বাইরেও তো মানুষের জীবন থাকে, আমরা সেটা একবারই জানি না। কিন্তু যাদের সাথে ঝামেলা হয়েছিল, ওই চন্দ্রিমা মৈনাক ছেলেটাকে না, মানে মানে তখন ওরা ইউটিউবে ওদের পরিচিত ছিল না, পরে অনেক পরে বুঝতে পারি এটা সেই ছেলেটাই, মানে ওই চন্দ্রিমার হাজবেন্ড। ও একটা না বেশ কিছুটা করেছিল জানেন তো, মানে তখন আমাদের বাড়িতে বুম্বাদা তথা বুম্বাদার বৃত্ত যারা, মানে বুম্বাদার মেধার বৃত্তের মধ্যে আর কি, ওকে নিয়ে বেশ ভালো মানে পজিটিভ কথাবার্তা বলছে, সেটা দম আছে। মানে ওরা গভর্নমেন্টের এগেনস্টে গিয়ে কি যেন একটা করে ব্যাপারটাকে প্রতিষ্ঠা করেছিল। সেটা করতে কিন্তু খুব সাধারণ ছেলে পক্ষে মানে কতটা যুক্তির তথা কন্ট্যাক্ট তথা মানে আইনের জ্ঞান দরকার, সেটা কিন্তু আপনারা যারা উল্টো দিক থেকে বুঝতেই পারছেন। মানে খুব না হেলা ফেলা ছেলে নয় ওই মৈনাক বলে ছেলেটি। তো পরবর্তীকালে আমি তো এদের যে তরজা চলছিল সেটা তো জানি না, মানে কে ঠিক কে ভুল, কিন্তু আমি না আসলে ওই মৈনাক ছেলেটাকে আমি চিনি, যে এই ছেলেটা কিন্তু খুব সাধারণ ছেলে নয় জানেন। তো সেই ছেলেটা এরকমভাবে বলছে, এর আগে ওর কর্মকাণ্ড যেমন কিছুটা জানি, সে ব্যাপারটা নিয়ে খুব একটা বলছি না, কারণ জিনিসটা গভর্নমেন্টের এগেনস্টে করেছিল। তো সেই ছেলেটা এত জোর দিয়ে বলছে, এত প্রত্যয় নিয়ে বলছে, এবং খুব একটা অসৎ কিন্তু সে নয়, মানে যে কাণ্ডটি সে করেছিল তাতে করে কিন্তু বোঝা গেছিল সে অসৎ, কিন্তু কোনোভাবেই তাকে বলা যায় না। তা এখন এটা নিয়ে আমার না একটা প্রশ্নচিহ্ন তৈরি হয়েছিল ভেতরে, মানে কিন্তু যাই হোক, সেটা কিন্তুই থাকুক। একটা মানুষকে কিছুটা চিনি, তার কর্মকাণ্ড সম্পর্কে কিছুটা আইডিয়া আছে, আর একজনকে কিছুই চিনি না, এইটাই ব্যাপার। কিন্তু আমি না মৈনাকে পুরো কথাটাকে পুরোপুরি ফেলে দিতে পারি, কারণ ফেলে দেওয়ার মতো ছেলে নয় তো।
ও স্ত্রীকে হয়তো বা প্রথম দেখলাম ভিডিও সৌজন্যে, তাদের ক্ষেত্রেও এটা সত্যি যে তারা যতটুকু দেখাচ্ছে ততটুকুই আমরা দেখছি। মানে ভার্চুয়ালি কাউকে দেখে তাকে যে সবটুকু জাজ করা না খুব কঠিন ব্যাপার আর কি, এখন যা দাঁড়িয়েছে আর কি। তার বাইরে অনেক কিছু থাকে যে আমি যতটুকু দেখাচ্ছি, আমি নিজে তো চ্যানেল চালাচ্ছি, এডিট করছি, ভিডিও করছি, আমি নিজেও তো জানি যে আমি যতটুকু দেখাতে চাইছি ততটুকুই তো আপনারা দেখছেন। তো তার বাইরে এই 24 ঘন্টার মানে প্রত্যেক দিনে 20 মিনিটের 18 মিনিটের ভিডিও, তাতে কি সবটুকু হয়? তারই মধ্যে যারা বোঝা তারা ঠিকই বোঝে, কিছু কিছু জিনিস অনুমান করে, এটাই আর কি। যাই হোক, এখন আলিদা কখন আসবে, পোশাকটা ছাড়বো, তারপর যাবো, এসে তাড়াতাড়ি ফিরতে হবে, মেয়েটার পরীক্ষা। আলিদা চলে এসেছে, সবুজ চাটা আর খাওয়া হবে না এখন, ঠিক আছে? আলপনা দি, এত দেরি করেছে, চা দিলে চাটা আর খাওয়াই যাবে না, এই না ঢাকা দিয়ে রাখতে হবে, ডাকছে গেছে। ডাকছে ডাকছে, চলে তো এসেছে, এত গাড়িতে ধুলো ছিল, ধুলো টুলো ঝেড়ে সামনে আসবো 8 ঘন্টা 45 মিনিটের মধ্যে চলে আসবো। গরম করে খেতে হবে একটু পরে। এটা দ্বিতীয় রাউন্ডে উচ্চা, প্রথম রাউন্ডটা নিজে খাওয়া হয়ে গেছে। বেরোনো যান, হ্যাঁ আসছি, হয়ে গেছে। আলিদা এখন প্রাউড দাদু, নাতনি হয়েছে, নাতনি এখন একেবারে মাতিয়ে রেখেছে বাড়ি, সেসব বলছে আর খুব আনন্দ করে বলছে, শুনতে খুব ভালো লাগছে। মানুষের বেঁচে থাকাটা তো আনন্দময় হয়ে উঠুক, সেটা যে কোনো কারণেই হোক, কারোর ক্ষতি না করে হলেই হলো, তাই না? তো যাই হোক, আপাতত গল্প করতে করতে নবরন্দদের বাড়ি পর্যন্ত পৌঁছে গেলাম। এই সময়টা আমরা খুব একটা জ্যাম পাইনি, কেবলমাত্র ওই ভিনাস মোড়েতে একটুখানি। তো রাস্তার মাঝখানে কলেজ পাড়াতে দাঁড়িয়েছিলাম, একটু চকোস কিনে নিতে হলো, কারণ টুকুর খেতে খুব ভালোবাসে, আর এটা অনেক দিন কেনা হয় না, মানে নেই মোটামুটি, তাও মাস দেড়েক তো বটেই, একেবারেই নেই। তো যাই হোক, ঠিক আছে। তারপরে আর কেলগস সেটটা তো আমাদের এই ইয়েতে পাওয়াও যাচ্ছিল না, একটা অন্য কি একটা যেন কোম্পানি কিছুদিন আগে নিয়ে এসেছিলাম, সেটা খুব ভালো লাগেনি টুকুরের। তো কেলগস সেটটা পেলাম অনেকদিন এই পাউচগুলো করে। যাই হোক, ঠিক আছে, আপাতত নিয়ে যাচ্ছি, একবারে দ্রুত গতিতে গাড়ি ছুটছে, কারণ আলিদাকেও একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বাড়ি আসতে হবে, আর আমাদের তো মানে শিরে সংক্রান্তি অবস্থা না, টুকুরের পরীক্ষা কালকে কেমিস্ট্রি, আগের দিন পরীক্ষার আগের দিনের সন্ধে, একটু তো টেনশন ওর হচ্ছেই। আমার শ্বশুরমশাই এই সময়টা যদিও খাওয়া দাওয়া হয়নি, কিন্তু আমি বলে এসেছি। তো বাবা কিন্তু নাতনিকে পাহারা দিতে খাওয়া দাওয়ার পর আলপনাদি চলে গেল, তারপরে চলে এসেছিল। এই জায়গাটা স্লো করে দেখাচ্ছি, এখানে একটা না মাদার মেরির একটা খুব সুন্দর স্ট্যাচু আছে, এই প্রধাননগরে এই জায়গাটা, নবরন্দর বাড়ি যেতে খুব ভালো লাগে আমার ওটা দেখতে। তো ওই যে নিবেদিতা ইংলিশ স্কুল, তার কাছেই হচ্ছে, মানে উল্টো দিকেই নবরন্দদের একটা গলির মধ্যে বাড়ি। কয়েকদিন আগে কাকু চলে গেছিলেন, তারপরেও এসেছিলাম আমরা, ওরা আমাদের ডেকেছিল, কিন্তু এখন এই যে যাচ্ছি একদমই ভাল লাগছে না, কি বলবো। কিন্তু ঠিক আছে, এই লৌকিকতাগুলো করতে হয়, তবে আমরা বলে এসেছি আমরা কিন্তু কাজে যাব না। কাজটা যদিও খুব ছোট করেই হচ্ছে, কারণ নবরন্দার মেয়ের আইসিসি চলছে, এইরকম একটা সময় একটা বিপর্যয় হয়। ও ঠাকুমার সাথে খুবই অ্যাটাচড ছিল, কিন্তু ঠিক আছে, বাচ্চাটাকে ঈশ্বর বড় করতে চাইছেন এইভাবেই একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে ফেলে। তো সামনে দুটো ছোট্ট ছোট্ট কুকুরের বাচ্চা দেখলাম, এত ভালো লাগছিল, তাদেরকে ক্যামেরা ধরার চেষ্টা করলাম, কিন্তু খুব একটা এলো না, কারণ জায়গাটা অন্ধকার। তো যাই হোক, আপাতত বাড়িতে পৌঁছে গেছি। পৌঁছে মোটামুটি ওই 8 ঘন্টা 45 মিনিট থেকে সামান্য কিছুটা বেশি ছিলাম, ঘন্টাখানিক ছিলাম। যাই হোক, কি আর বলবো বন্ধুরা, ভালো লাগছিল না, মনটা খুবই খারাপ করছিল, কিন্তু স্বাভাবিক কথোপকথনই হলো, কারণ ওটা নিয়ে আসলে ঠিক ব্যাপারটা ডিপ্রেশনের নয়, ব্যাপারটা কিছুটা তো সেটা বটেই, কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে সঠিক সময়ে সঠিক জিনিসটা ধরা পড়েনি। আসল কথাটা সব মিলিয়ে মিশে যেটা বোঝা যাচ্ছে, এই সময়টাই না কাকিমার চলে যাওয়ার সময় এসেছিল, সেই জন্যই পরতে পরতে কিছু জিনিসপত্র ঘটেছে যেগুলো হয়তো বা ঘটার ছিল না। এখন যারা প্রিয়জন তারা তো এইটাই বলবেন, কিন্তু আসল কথাটা একটু দূরবর্তী সময় যখন পেরিয়ে যাবে, এই শোকের সময়টা যখন পেরিয়ে যাবে, তখন এটাই বোঝা যাবে যে আসলে এটা হওয়ার ছিল, সেই জন্যই ঘটনা প্রবাহ ঠিক এই দিকে বয়েছিল। তবে কাকিমা নিজের ডিপ্রেশন কাটিয়ে উঠেছিলেন, খুব স্বাভাবিক হয়ে গিয়েছিলেন। সেই জায়গা থেকে হঠাৎ করে একটা মানে শারীরিক ডিটোরিয়েশন হয়, মানে যাই হোক কিছু একটা হয়, খুব খারাপভাবেই হয়, এবং সঠিক সময় সেটা ধরা পড়ে না। যখন ধরা পড়ে
মানে সমস্ত চেষ্টা করার পর যখন ধরা পড়ে তখন অনেক দেরি হয়ে যায়, তখন আর কিছু ফেরানোর উপায় ছিল না। ঠিক আছে, কি বলবো, মানে অত্যন্ত ভালো মানুষ ছিলেন, এইটুকুই বলার আর কি। যাই হোক, বাড়িটাতে ঢুকছি, কাকিমা নেই, এটা ভাবতেই ভীষণ খারাপ লাগছে, কিন্তু ঠিক আছে আর কি বলবো। তো এই সময়টা আমাদের প্রত্যেকেরই মন খুব ভারাক্রান্ত, অনেক কিছু কথা মাথায় খেলছে। মানে যাই হোক, মানে অনাথ হয়ে যাওয়া সম্পূর্ণ, এটা কাউকে দেখাটাও না খুব মানে ভীতিপ্রদ একটা জিনিস, জানেন তো বন্ধু। ঠিক আছে বন্ধুরা, আপাতত কি আর বলবো, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। বাড়িতে এসে আর ব্লগ করার কোনো মানে হয় না, সেই রোজ নাম চাই প্রত্যেক দিনের মতো। তাই জন্য পথিমধ্যেই আজকে ব্লগটাকে শেষ করছি। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। কোনো কথার সাথে যদি আপনাদের মিল থাকে তাহলেও জানাবেন, অমিল থাকে তাহলেও জানাবেন। দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণের জন্য বিদায়।